আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছেন সুমনা সিং এবং আমি আলী আশরাফ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। লকডাউনে করণীয় নিয়ে বৈঠক শেষে নথি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, রাতেই আসতে পারে প্রজ্ঞাপন। লকডাউনের খবরে বাস, ট্রেন, লঞ্চে বাড়ি ফেরার ভিড়, দোকান, সুপার শপে কেনাকাটার ভিড়। রিসোর্টে সেই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করলেন হেফাজত নেতা মামুনুল হক, ছেড়ে দিয়েছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। লকডাউনে করণীয় নিয়ে জরুরি বৈঠক শেষে নথি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে আজ রাতেই। তবে লকডাউনে জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোয় শুধু খোলা থাকবে বলে ইঙ্গিত মিলেছে। জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধু পোশাক কারখানা খোলা রাখার কথা বলা হয়েছে। তবে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করতে হবে। রাতেই এ নিয়ে প্রজ্ঞাপন হতে পারে বলে জানা গেছে। এর আগে 29 মার্চ দেশে করোনা বেড়ে যাওয়ায় 18 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন করতে যাচ্ছে সরকার। সকালে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ সময় স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন লকডাউনের সময় যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে চলেছে। এরই মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ডও হয়েছে। এই অবস্থায় কয়েকদিন ধরেই আলোচনায় ছিল সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন হবে কিনা। শনিবার সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুরা। বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। তবে নিজেদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন মূল কাজ। এদিকে এক ভিডিও বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এ সময় জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কারখানা। শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন কর্মীরা। দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার 2-3 দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে। গেল বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর সংক্রমণ বাড়তে থাকলে একই বছরের 23 মার্চ প্রথমবারের মতো সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। শুরুতে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হলেও পরে মেয়াদ বাড়ে কয়েক দফা। তবে করোনা সংক্রমণ কমে এলে বিধিনিষেধ তুলে নেয় সরকার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ সামনে রেখে লকডাউনের মধ্যে 4 ঘন্টার জন্য মার্কেট খোলা রাখার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। ব্যবসায়ীদের স্বার্থে শনিবার এই দাবি জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করা হবে। সোমবার থেকে আমরা 4 ঘন্টার জন্য আমরা মার্কেটগুলো খুলে স্বাস্থ্যবিধি, আমরা কথা দিচ্ছি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আমরা দরকার হয় প্রয়োজনে আমরা মার্কেটের একটি ফটক খোলা রেখে আমরা 10 জন করে কাস্টমারকে ভিতরে ঢুকিয়ে আমরা হোলসেলটা যাতে আমরা করতে পারি। এবং হোলসেল না করতে পারলে রমজানে কিন্তু খুচরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না। লকডাউনের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চললে শেয়ার বাজারও খোলা থাকবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। তবে লকডাউন চলাকালে ব্যাংকগুলো স্বাভাবিক নিয়মে চলবে নাকি লেনদেন সীমিত করা হবে, এ বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের সকল লেনদেন চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেওয়ার অনুরোধ দিয়েছে। এদিকে দেশে করোনায় আরও 58 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 38 এবং নারী 20 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 9213 জনের।
দেশে 24 ঘন্টায় 24,548 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 5,683 করোনা রোগী। শনাক্তের হার 23.15%। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 2,364 জন। ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। 3 দিনে মৃত্যু হয়েছে 167 জনের। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। গত ফেব্রুয়ারিতে সারা মাসে যেখানে আক্রান্ত হয়েছিলেন 11,000, সেখানে এই 3 দিনেই আক্রান্ত প্রায় 19,000। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 5,683 জনের। নমুনা পরীক্ষায় প্রতি 100 জনের মধ্যে 23 জনের শরীরে পাওয়া গেছে ভাইরাস। দেশের সব হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাস্ক খোলা হবে শুধু খাবার সময়, এবং বাকি সময়ে মাস্ক পরা থাকতে হবে। 6 ফিট দূরত্ব বা সম্ভাব্য অন্ততপক্ষে 3 ফুট দূরত্ব, এবং বারে বারে হাত ধোয়া। এটা বহুবার বলা হয়েছে, লক্ষ লক্ষ বার গত 1 বছর যাবৎ বলা হয়েছে, কিন্তু এবার এটি প্রয়োগ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত 6,30,277 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 5,49,775 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে করোনা পরীক্ষায় ভোগান্তি আরও বেড়েছে। রোগের প্রকোপ বাড়ায় চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। পরীক্ষার ফল পেতেও দেরি হচ্ছে। এ কারণে আটকে আছে অনেক রোগীর চিকিৎসা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ঢেউয়ের চেয়ে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হতে পারে। স্কুল শিক্ষক আজিজুর রহমান 5 দিন ধরে ভুগছেন জ্বরে। শনিবার সকাল 7টায় ভাগ্নিকে সঙ্গে নিয়ে করোনা পরীক্ষা করাতে আসেন মুগদা হাসপাতালে, কিন্তু 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। দাঁড়িয়ে থেকে আসলে করোনা টেস্ট করানোটা মানে রোগীদের জন্য কতটুকু আসলে সুবিধা বয়ে আনে এটা আমাদের জানা নেই। রাজধানীর বনশ্রীর বাসিন্দা অ্যাডভোকেট ফয়জুন্নেসা সরকার এসেছেন করোনার নমুনা দিতে। তিনিও 10 দিন ধরে ভুগছেন জ্বরে। পরীক্ষার জন্য নানান জায়গায় চেষ্টা করেছেন, শেষমেশ এসেছেন এখানে। পরীক্ষা করার জন্য আসছে। আমি 3-4 দিন যাবত অনেক জায়গায় ঘুরছি, কিন্তু আমি কোথাও কোনো করতে পারি না, সিরিয়াল পাই না, ঢুকতে দেয় না, এই পরিস্থিতি। আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, আমার হার্টের সমস্যা, কিডনির সমস্যা। ফয়জুন্নেসার মতো অনেকেই করোনার পরীক্ষা করাতে এসে পড়েছেন দুর্ভোগে। তাদের দাবি, ফজরের নামাজ পড়ে দাঁড়িয়েছেন লাইনে, এর মধ্যে সিরিয়াল ভঙ্গ নিয়ে জড়িয়েছেন তর্কেও। পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে অনীহা। সকাল 6টায় আসছে, এখন 10টা বাজে, 4 ঘন্টা। আমার করোনা হয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু টেস্ট করতে আসছে, কিন্তু এখানে অসংখ্যজন যেভাবে গিজ করে দাঁড়িয়ে থাকে, এটাকে শৃঙ্খলার সাথে যদি করোনা টেস্টটা নেওয়া হয় তাহলে সবাই ভালো হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 280 জনের নমুনা নেন তারা। তবে পরীক্ষা বাড়াতে আরেকটি মেশিন বসানোর পরিকল্পনা আছে তাদের। আরও একটি আরটিপিসিআর মেশিনের চাহিদা আমরা অলরেডি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেছি। আমরা ওটা অপেক্ষায় আছি যে আমরা তাড়াতাড়ি এই আরটিপিসিআর মেশিন পেয়ে যাব। এদিকে বিএসএমইউতে নমুনা দেওয়ার পর ফল পেতে দেরি হওয়ার কেউ কেউ পড়েছেন ভোগান্তিতে। যখন টেস্ট করা হয়েছে এখন পর্যন্ত কোনো SMS যায় নাই। আজকে সকালে অপারেশন শুরু হওয়ার কথা, কিন্তু ওনারা কোভিড টেস্ট ছাড়া অ্যালাউ করবে না। শুনেছি যে সার্ভারের সমস্যা, কিন্তু আমাদের কি করার আছে, আমরা কি করব এই মুহূর্তে। 1 মাসের ব্যবধানে দেশের চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে প্রায় 69%। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে বাড়ছে করোনা সংক্রমণের হার। তারপরও অনেকেই মেনে চলছেন না স্বাস্থ্যবিধি। গণপরিবহনে অর্ধেক যাত্রী ওঠানোর সরকারি নির্দেশনাও মানা হচ্ছে না অনেক জেলায়। এদিকে বিনামূল্যে মাস্ক বিতরণ, জরিমানা সহ মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রামে সকাল থেকে জেলা প্রশাসনের 6টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করে মাঠ পর্যায়ে। নগরীর বিভিন্ন পয়েন্টে জনগণকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে করা হয় জরিমানা। এদিকে সন্ধ্যা 6টার পর থেকে চট্টগ্রামে বন্ধ দোকানপাট, শপিং মল, তবে খোলা থাকছে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। মাস্ক পরা পাওয়া যায়নি এরকম 6 জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং জরিমানা অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে। বরিশালে জেলা প্রশাসনের 2টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাস্ক ব্যবহার না করায় অন্তত 26 ব্যক্তিকে জরিমানা করা হয়। সিলেটে সংক্রমণের হার ও মৃত্যুর হার বাড়লেও স্বাস্থ্যবিধি অনুসরণে উদাসীন অনেকেই। সবার সচেতন হওয়া উচিত এবং আমাদের গভর্নমেন্ট থেকে আরও জোরদার করা উচিত যাতে সবাই সচেতন থাকে। নিজেরা যদি সচেতন থাকে, নিজেরা যদি সাবধান থাকে, তাহলে আমার পাশের জনকে রক্ষা করতে পারবো।
গাজীপুরে 5 উপজেলার মধ্যে সদর ও সিটি কর্পোরেশন এলাকায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। তারপরও অনেকে পথে নেমেছেন মাস্ক ছাড়াই। সিভিল সার্জন বলছেন, জনগণ সচেতন না হলে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করছি, কিন্তু যেখানে আমাদেরকে সবচেয়ে বেশি এমফেসিস দিতে হবে, বেশি জোর দিতে হবে, সেই জনগোষ্ঠীকে আসলে একটাই আমাদের কথা, সেটা আজকে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। খাগড়াছড়িতে মাস্ক না পরায় ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী নেয় 148 জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে ফেনী, শেরপুর সহ বিভিন্ন জেলায় বাসগুলোতে গাদাগাদি করে যাত্রী তোলা হলেও তা বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ ছিল না দিনভর। সরকার নিয়ম করছে নরসিংদীতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম। নো মাস্ক নো সার্ভিস এই স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া মেহেরপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় জনগণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করে প্রশাসন। রেশমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লকডাউন ঘোষণায় রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। গণপরিবহনের ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তা মানছেন না কেউই। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার জন্য লঞ্চে দাগ টেনে বসার স্থান নির্ধারণ সহ বিভিন্ন নির্দেশনা দিয়ে রেখেছে, তবে তা মানছেন না যাত্রীরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির প্রচণ্ড চাপ ছিল। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে কিছু বাসে অর্ধেক সিটে টিকিট বিক্রি করলেও স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা। এর মানে টিকিটই তো নাই, এমন অবস্থা আজকের টিকিটই নাই। আজকে বাড়ি ফেরার উদ্দেশ্য হচ্ছে আগামী পরশু শুনছি লকডাউন দিয়ে দিবে 7 দিনের জন্য। এখন এটা তো অনিশ্চিত, যদি আরো বেড়ে যায় পরে কিভাবে বাড়ি ফিরবো। সরকার বলতেছে 7 দিনের জন্য, আমরা শুনতেছি পরবর্তীতে আবার এক্সটেনশন হইতে পারে। মানুষ হয়তো ভাবতেছে দীর্ঘমেয়াদী হবে, তো অনেক লোক আবার শহর ছেড়ে গ্রামের দিকে যাবে, এর হতে পারে এটা। আরও জানাতে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, মহাখালী বাস স্ট্যান্ডে এই মুহূর্তে কি চিত্র দেখছেন? লকডাউনকে সামনে রেখে যাত্রীর চাপ কি বেড়েছে? যদি আমি শুরু করি, আসলে এর আগের বুলেটিনগুলোতে রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। লকডাউন ঘোষণার পর থেকেই মূলত যেহেতু সোমবার থেকে 1 সপ্তাহের লকডাউন কার্যকর হচ্ছে, সেটিকে মাথায় রেখে কিন্তু রাজধানীর বিভিন্ন টার্মিনালে মূলত মানুষ আসতে শুরু করেছে এবং মূলত সন্ধ্যার পর থেকে এর ভিড় কিন্তু অনেকটাই বেড়েছে। আমি এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। আমি যদি টার্মিনালের চিত্র আপনাকে একটু দেখাই, যে দেখুন এখানে কিন্তু যাত্রীরা যারা আসছেন অনেকেই যেটি অভিযোগ করছেন, বিভিন্ন রুটের টিকিট কিন্তু শেষ হয়ে গিয়েছে, যার কারণে কিনা অনেকে অপেক্ষা করছেন। আর বাস মালিক কর্তৃপক্ষ যেটি বলছেন, হঠাৎ করেই লকডাউনের ঘোষণা হওয়ায় একে তো হচ্ছে সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক বলা চলে যে 60% ভাড়া বৃদ্ধি করার পরে অর্ধেক যাত্রী নিয়ে তারা বাস চলাচল করছেন, কিন্তু সেই ক্ষেত্রে এমন ঘোষণার পরে অনেকটাই যাত্রীদের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। এই মুহূর্তে মহাখালীর বাস টার্মিনালেও কিন্তু অনেক যাত্রীরা এসে অপেক্ষা করছেন। তাদের ক্ষেত্রে সকলকে টিকিট দিতে মূলত বাস মালিক কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু হিমশিম খাচ্ছেন। তারা যেটি বলছেন, শুধুমাত্র আজকে শনিবার নয়, আগামীকাল রবিবারের টিকিটও অনেক রুটে শেষ হয়ে গেছে, যার কারণে কিনা মানে বাসেরও কিন্তু সংকুলান নেই বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কিছু যাত্রী গত বছর যখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, এরপরে কিন্তু সাধারণ ছুটি বলা চলে যে বাড়ানো হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে অনেকেই যেটি বলছেন যে এবারের লকডাউন যেহেতু সরকার 1 সপ্তাহের জন্য ঘোষণা করেছে, এটি আবার বাড়তে পারে এমন ধারণা নিয়ে কিন্তু মহাখালী বাস স্ট্যান্ড থেকে কথা হচ্ছিল সহকর্মী নাহিদ কামালের সাথে। চট্টগ্রামে করোনা প্রতিরোধে সন্ধ্যা 6টার পর থেকে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ রাখা হচ্ছে। সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রশাসনের নির্দেশনা দোকান মালিকরা মানছেন কিনা, আর এতে নাগরিকদের তরফে কোনো অভিযোগ আপনি পেয়েছেন কি? না, আমরা আজকে সন্ধ্যা 6টায় আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন সড়কে গিয়েছিলাম, তবে সন্ধ্যা 6টার মধ্যেই এই সমস্ত দোকানপাট বিপণী বিতান এগুলো বন্ধ করার কথা হচ্ছিল, কিন্তু আমরা সেই সময় কিন্তু এই দোকানপাটগুলোতে বা মার্কেটগুলোকে ঘিরে ব্যাপক জনসমাগম দেখেছি। পরবর্তীতে যখন 7টার দিকে পুলিশি তৎপরতা শুরু হয়, অর্থাৎ বিভিন্ন মার্কেটের সামনে
অথবা জনসমাগম যে সমস্ত এলাকায় হয় সেখানে যখন পুলিশের টহল শুরু হয় তখন কিন্তু আস্তে আস্তে এই দোকানপাটগুলো বন্ধ হতে শুরু করে, বিশেষ করে খাবারের দোকানগুলো যেগুলো বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। এই মুহূর্তে চট্টগ্রামের মূল সড়কগুলোতে কিন্তু এই ধরনের কোনো দোকানপাট খোলা নেই, অর্থাৎ শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেই সমস্ত দোকানি পাট খোলা আছে। তবে বিভিন্ন অলিগলিতে এবং বিভিন্ন উপগুলি যেগুলো আছে সেখানে কিন্তু এখনো বেশ কিছু দোকানপাট খোলা আছে। এছাড়া নগরের বিভিন্ন স্থানে যে রাস্তায় যে সমস্ত হকাররা পণ্য নিয়ে বসেন সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় এই সমস্ত হকাররা আছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে আজকে প্রথম দিন অনুযায়ী কিছুটা নমনীয় ভাব এই সমস্ত বিষয়গুলোকে ঘিরে দেখানো হয়েছে। এবং এক্ষেত্রে জনসাধারণরা যেটি বলছেন যে মূলত 6টার পরে যে বন্ধ করা এটি একটি ভালো উদ্যোগ, কিন্তু অফিস আদালত যেহেতু খোলা সেক্ষেত্রে অফিসের থেকে ফেরত মানুষ তারা যাতে সঠিকভাবে বাসায় এসে পৌঁছাতে পারে সেদিকে যাতে কোনো হয়রানির শিকার হতে না হয় সেটি একটু বিবেচনা করা উচিত। আরেকটি অনেকেই আছেন যারা মূলত প্রতিদিন রোজগার করে পরিবার চালান, তারা আসলে গত আগামী পরশুদিন থেকে যে লকডাউন সেটি নিয়ে এক ধরনের আশঙ্কার কথা আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী অনুপম শীলের সাথে। করোনা রোগীদের চিকিৎসায় মহাখালীতে 1000 শয্যার অস্থায়ী হাসপাতাল করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাসপাতালটিতে থাকবে 100টি আইসিইউ বেড। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন 12 এপ্রিল থেকে 16টি আইসিইউ বেড সহ 250 শয্যার রোগী ভর্তি শুরু হবে। আর এপ্রিলের শেষ নাগাদ চালু হবে পুরো 1000 শয্যার কার্যক্রম। গত বছর মার্চের শুরুতে করোনা সংক্রমণ দেখা দিলে ডিএনসিসির এই মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়। পরবর্তীতে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্ট শুরু হয় এখানে। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ায় মার্কেটটিকে অস্থায়ী হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকট দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। 1000 শয্যার হাসপাতালে থাকবে 100টি আইসিইউ বেড, থাকবে 120টি এইচডিইউ বেড, যা হবে দেশের সবচেয়ে বড় আইসিইউ ইউনিট। এখানে যে ধরনের চ্যালেঞ্জ আছে, এখানে ফায়ার সেফটি ইস্যু আছে। আমরা এখন এসেছি ফায়ার সেফটি নিয়ে আমরা একটা মিটিং করার জন্য, যে কিভাবে আমরা ফায়ার সেফটি নিরাপদ করতে চাই, কিভাবে আমাদের অক্সিজেনগুলো টানা হচ্ছে, টোটাল হোলিস্টিকলি কীভাবে সলিউশন দেওয়া যাবে, এই জন্য আমি এখানে এসেছি। 12 এপ্রিল হাসপাতালের কার্যক্রম শুরু হবে 250 শয্যা নিয়ে। আর এপ্রিলের শেষ নাগাদ পুরো 1000 শয্যা চালুর আশা উত্তর ঢাকার মেয়রের। পুরা আইসিইউর যে টোটাল ক্যাপাসিটিটা এটি কিন্তু ওপেন হয়ে যাবে এন্ড অফ এপ্রিল থেকে। সুতরাং আমাদের যে একটা ক্রাইসিস যেটা আছে, এই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করছি, এবং এটা মনিটরিং আমি করছি, আমার ডিপার্টমেন্ট করছে, আর্ম ফোর্সেস ডিভিশন করছে, এবং যার যার দায়িত্ব আমরা ভাগ করে নিয়েছি। হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবল নিয়োগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমের শুরুতেই রাজধানীতে পানির সংকট। শান্তিনগরে পানি নেই 3 মাস। সংকট নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি ওয়াসা। তাদের গাড়ি থেকে পানি কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এছাড়া ওয়ারি, জিগাতলা, মোহাম্মদপুর ও আজিমপুরেও পানি সংকট। ওয়াসা বলছে নতুন পানির লাইন স্থাপনের কারণেই এই সাময়িক ভোগান্তি। কল ছাড়লে নেই পানি, তাই আটকে আছে বাসাবাড়ির নিত্যদিনের কাজ। এই চিত্র পুরো শান্তিনগর এলাকার। মাস যাবত আমাদের পানি নাই, তো আমাদের কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, রান্না বান্না, গোসল কোনো কিছু ঠিকমতো করতে পারছি না। পানি কিনে কিনে আমরা খাচ্ছি, এবং সেই পানি তো রান্না করার যোগ্য হচ্ছে না। স্থানীয়দের দাবি 3 মাস ধরে পানি পাচ্ছেন না তারা। বারবার ওয়াসাকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এমন পরিস্থিতিতে ন্যূনতম চাহিদা মেটাতে ওয়াসার গাড়ির পানি কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বিভিন্নভাবে কথা বললে বলে যে 48 ঘন্টার মধ্যে আমাদের সমাধান হয়ে যাবে। 48 ঘন্টা হওয়া তো দূরে থাকা, আজকে 1 মাস যাবত 1 ফোঁটা পানি আমরা পাই না। ওনারা আশা দিয়ে যাচ্ছেন মানুষকে, অত্র এলাকার লোকজন সাংঘাতিকভাবে এফেক্টেড। এই পানির অভাবে মানুষ কিছুই করতে পারতেছে না। তো এইভাবে তো পানি সংরক্ষণ করে আসলে কি পারিবারিক কাজ করা যায় না। এমন অবস্থায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানালেন পানি সরবরাহের জন্য নতুন নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরির কাজ চলছে। এজন্যই কিছু কিছু জায়গায় পানির সংকট। নতুন লাইন এবং পুরান লাইন এরা এখন পর্যন্ত কমিশন করতে পারেনি। হঠাৎ করে নতুন লাইন কমিশন না করেই তারা পুরান লাইনটা বন্ধ করে দিচ্ছে। তাতে করে তো তারা নতুন লাইনে পর্যাপ্ত পানি পাচ্ছে না। আমার মনে হয় এটা হয়ে যাবে সলভ। কাজে এটা ঠিক পানির স্বল্পতার জন্য হয় না। 2015 সালের মে মাসে পানির লাইন পুনর্স্থাপন ও সম্প্রসারণের জন্য চুক্তি হয় ঢাকা ওয়াসার সাথে আরএফএল প্লাস্টিক্স সহ 3টি প্রতিষ্ঠানের।
বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে প্রাইভেট কার থেকে উদ্ধার করা নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় নয়, তাকে আগেই হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনা ধামাচাপা দিতে ইচ্ছাকৃতভাবেই দুর্ঘটনা ঘটান স্বামী সাকিব আলম। এই ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেছে নিহত ঝিলিকের পরিবার। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ঝিলিক ও তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক ঝিলিককে মৃত ঘোষণা করে। প্রাইভেট কার এখানে মিড আইল্যান্ডে থেকে সিটে এই ফুটপাতে এখানে উঠে গেছে। তবে ঘটনার মোড় পাল্টাতে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ি থেকে কোলে করে ঝিলিককে বের করা হচ্ছে। চিকিৎসকদের ধারণা দুর্ঘটনার প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে মৃত্যু হয় ঝিলিকের। শরীরেও রয়েছে আঘাতের চিহ্ন। এই মুহূর্তে ডাক্তার আছে যে মৃত্যু ঘোষণা করছে, সে বলল তাকে বালিশে চাপা দিছে, চাপা শ্বাস নিঃশ্বাসের সমস্যা আছে এবং হাতে বিভিন্ন দাগ আছে এবং 2টা পাও যে বেঁধে করছে সেটার দাগ আছে। ঝিলিকের ওপর প্রায় অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন, অভিযোগ পরিবারের। তারা চাচ্ছিল না যে আমার বোন ঝিলিক সেখানে থাকুক এবং তারা সম্পত্তির ওখানে ভাগ বসাক। তারা চাচ্ছিল তার বড় ভাইটাকে যেভাবে বাড়ির থেকে বের করে দিবে, মানে আমার বোনকে বের করতে বলে তার ভাইকে বের করে দিবে। বলছেন মারা গেছে, হাসপাতালে আছেন কেন? বলে কি আপনারা শিওর হওয়ার জন্য। আপনারা কি শিওর হবেন? চোখের মনিটর উঠাইলে দেখলে দেখা যায় মুহূর্তে স্থির মারা গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, দেখছে রক্ত হয়ে গেছে। আবার কিভাবে আপনারা বুঝবেন না যে মারা গেছে? আমার মেয়েকে প্রথম থেকে টর্চারিং, ছবিটা দেখেন কি আপনারা কীভাবে তার টর্চারিং করছে, কীভাবে তারা হত্যা করছে। এই হত্যার কি সঠিক বিচার আমি পাবো? এ ঘটনায় ঝিলিকের স্বামী সহ 5 জনকে আসামি করে মামলা হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটিকে নাটকীয়ভাবে অন্যদিকে এটাকে ডাইভার্ট করার জন্য একটি দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু হিসেবে প্রমাণ করার জন্য মনে হয় তার একটা নাটকীয় প্রচেষ্টা ছিল। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চগড়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। নেশার টাকা না পেয়েই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শহীদুল ইসলাম। পঞ্চগড় শহরের পশ্চিম মিঠাপুকুর এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম মাদকের টাকার জন্য প্রায় মারধর করতেন পরিবারের লোকজনকে। এজন্য বাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রী। শনিবার দুপুরে চিৎকার শুনে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন শহীদুলের মা জয়তুন বেগমকে। ততক্ষণে পালিয়ে গেছেন শহীদুল। হাসপাতালে নিলে চিকিৎসকেরা জয়তুন বেগমকে মৃত ঘোষণা করেন। একটা চিন্তা নিয়ে পেয়েছি, এমনি দৌড় দিয়েছি বাসা থেকে আসে এদের বাসায় দেখতে দিয়েছে কি বলবো, আরে মানে ব্লাড ভেসে যাচ্ছে। দৌড় দিয়ে যাচ্ছে আমার বাড়িতে আসতেছি আমি বাইরে, ও আমাকে কাটে চলে গেল। আমরা এলাকাবাসী হিসাবে তার আমরা মৃত্যু দাবি করছি। গলায় ধারালো অস্ত্রের আঘাতে জয়তুনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কনফার্ম করতে হলে পোস্টমর্টম করা জরুরি। তবে প্রাথমিক অবস্থায় তার গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে ফোন করা হয়েছে। আমাদের ফোর্স অলরেডি কাজ করছে ছেলেকে অ্যারেস্ট করার জন্য। আমরা সকলেই মাঠে আছি, দেখা যাক কি করা যায়। কিছুদিন আগে পরিবারের পক্ষ থেকে শহীদুলকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সম্প্রতি জেল থেকে ছাড়া পান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে একটি রিসোর্টে নারীসহ আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ করে স্থানীয়রা। তবে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিকালে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন, পুলিশ সহ গণমাধ্যম কর্মীরা। মামুনুলের দাবি, ওই নারীকে 2 বছর আগে বিয়ে করেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানতে যাচ্ছে সহকর্মী আদিলুর রহমানের কাছে। আদিলুর, এই ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল হেফাজতের নেতাকর্মীরা, এখন সেখানকার কি পরিস্থিতি? দেখুন, আজকে হেফাজতের নেতা মামুনুল হক তিনি যে রিসোর্টটিতে নারীসহ আটক হওয়ার যে খবরটি আমরা পেয়েছি, আর সেই আটক হওয়ার পরে তিনি দাবি করেছেন
যে নারী তার সঙ্গে ছিলেন তিনি তার দ্বিতীয় স্ত্রী। এবং এরপর পরই আমরা যতটুকু আসলে তাৎক্ষণিকভাবে জেনেছিলাম যে নারায়ণগঞ্জের পুলিশ তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছিল এবং ঘটনা তিনি যেটি আসলে দাবি করছিলেন যে ওই নারী তার স্ত্রী, সেটি কতটুকু সত্য সেটি জানার চেষ্টা করছিল প্রশাসন। কিন্তু সন্ধ্যা থেকে সেই রিসোর্টটির সামনে হেফাজতের কর্মীরা তারা জড়ো হতে থাকে এবং এক পর্যায়ে তারা সেই রিসোর্টটির মধ্যে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আশপাশের যেসব দোকানপাট ছিল, রাস্তা ছিল, সেখানে তারা ভাঙচুর চালায়। এবং আমরা আসলে সবশেষ যে তথ্য পেয়েছি যে সেই রিসোর্টটি থেকে হেফাজত নেতা মামুনুল হক, সেই মামুনুল হককে হেফাজতের কর্মী যারা আছেন তারা নিয়ে গিয়েছেন এবং সেই রিসোর্টটির সামনে এখনও হেফাজতের অনেক নেতাকর্মী অবস্থান করছে। এবং আমি আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পরিস্থিতিটি একটু আসলে দেখাতে চাই যে দীর্ঘ সময় ধরে এই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, ঢাকা থেকে যে নারায়ণগঞ্জ অভিমুখের যে সড়কটি, সেই সড়কটি কিন্তু আসলে একেবারেই অবরুদ্ধ হয়ে আছে। খুব থেমে থেমে দু একটি যানবাহন আসলে চলাচল করছে, বেশিরভাগ সময় কিন্তু আসলে যানবাহনগুলো একেবারেই থেমে আছে। মানুষের কিন্তু চরম ভোগান্তি পড়তে হয়েছে। এবং নারায়ণগঞ্জের যে সোনারগাঁও চৌরাস্তা বা মুগরাপাড়া যে একটি এলাকা আছে, সেই এলাকাটিতে এই মুহূর্তে কিন্তু হেফাজত কর্মীরা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সোনারগাঁও চৌরাস্তা এবং মুগরাপাড়া যে এলাকার যে মার্কেট আছে এবং সেই সড়কে যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো তারা ভাঙচুর করছে এবং সেখানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আসলে তৈরি হয়েছে এবং হেফাজতের কর্মীরা সেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। হেফাজতের কর্মীরা তারা দাবি করছেন যে তাদের যে নেতা, তাদেরকে হেনস্থা করার প্রতিবাদেই তারা এই যে সড়ক, সেই সড়ক অবরোধ করেছেন। কিন্তু সড়ক অবরোধ করার কারণে সাধারণ মানুষ যারা বের হয়েছিলেন বা প্রয়োজনে যারা বের হয়েছিলেন তারা কিন্তু বের হতে পারছেন না। আমি আপনাকে আবারও একটু মহাসড়কের পরিস্থিতিটি দেখাতে চাই যে মহাসড়কে যেসব যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলো কিন্তু একেবারেই থেমে আছে। তার কারণ যে কাঁচপুর যে ব্রিজ, সেই কাঁচপুর ব্রিজ পার হওয়ার পরেই সোনারগাঁও চৌরাস্তা এবং মুগরাপাড়ার অবস্থান। সেই মুগরাপাড়া এলাকাটিতে আমরা সবশেষ খবর পেয়েছি যে সেখানে রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে কিন্তু যান চলাচল, অর্থাৎ সেখান থেকে যানবাহনগুলো সরতে পারছে না। সেই কারণেই এই যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এক ধরনের অবরুদ্ধ হয়ে আছে। এবং এখনও কিন্তু সেই জায়গাটিতে হেফাজতের কর্মীরা তারা মার্কেট ভাঙচুর করছে, তারা যানবাহনগুলো পাচ্ছে, সেই যানবাহনগুলো। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, প্রয়োজনে আমরা আবারও আপনার কাছে ফিরবো। করোনার লকডাউনে নতুন করে শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। আগামীকাল নিউজিল্যান্ড থেকে ফেরার পর 12 এপ্রিল লঙ্কার বিমানে ওঠার কথা ছিল টাইগারদের। এখন যে সরকারের সবুজ সংকেতের উপর নির্ভর করবে। তবে সিলেটে সাউথ আফ্রিকার বিপক্ষে নারী দলের সিরিজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। ক্রিকেটে যখন গতি ফিরতে শুরু করেছে তখনই আবার জেঁকে বসল করোনা। নতুন করে এসেছে লকডাউনের ঘোষণা। ঘরোয়ার সাথে একাধিক আন্তর্জাতিক সিরিজ যখন পাইপলাইনে, তখন এমন পরিস্থিতি নতুন করে শঙ্কা তৈরি করলো। লকডাউন আপাতত এক সপ্তাহ হলেও পরিস্থিতি বলছে তা বাড়তে পারে। এমনিতেই নিউজিল্যান্ড সিরিজের বাজে পারফরম্যান্স আর সাম্প্রতিক নানা ইস্যুতে টালমাটাল বোর্ড। শঙ্কাটা বেশি বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। 31 মার্চ শ্রীলঙ্কা তাদের কোয়ারেন্টিন নীতিমালা আবারও কঠিন করেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা রওনা দিতে নতুন করে আলাপ আলোচনার প্রয়োজন পড়তে পারে। 12 এপ্রিল আসার কথা পাকিস্তান যুব দলের। করোনা পরিস্থিতিতে সেই সিরিজটাও স্থগিতের চোখ রাঙানিতে পড়েছে। নানা শঙ্কার মাঝে স্বস্তি, লকডাউনের আগের দিন সিলেটে মাঠে নামছে নারী ক্রিকেট দল। তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইমার্জিং টিম। নারী উইংয়ের চেয়ারম্যানের বিশ্বাস, বায়ো বাবলে সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের ডাক্তাররা নিয়মিত তাদের সঙ্গে রয়েছেন, ফিজিওরা রয়েছেন এবং আমরা মনে করি যে পরবর্তী কোনো নির্দেশনা যদি সরকারের পক্ষ থেকে না আসে, আমরা এই সিরিজটি চালিয়ে যাচ্ছি। আন্তর্জাতিকের সাথে শঙ্কায় পড়ে গেছে ঘরোয়া ক্রিকেট। মে জুনে জমজমাট থাকার কথা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। সবকিছুই এখন করোনার হাতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
2 রাউন্ড শেষে স্থগিত জাতীয় ক্রিকেট লিগ। পরিস্থিতি বিবেচনায় বিসিবির সিদ্ধান্তে সায় দিয়েছেন ক্রিকেটাররা। তবে দেশের প্রথম শ্রেণীর এই লিগ দ্রুত মাঠে ফেরানোর প্রত্যাশা ক্রিকেট সংশ্লিষ্টদের। প্রয়োজনে ক্রিকেটারদের বায়োবাবলে রেখে এবারের জাতীয় লিগ শেষের তাগিদ তাদের। করোনা মহামারীতে ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ ছিল বিসিবি, যে চ্যালেঞ্জে 2টি সফল টুর্নামেন্ট আয়োজনে পাস মার্ক পায় বোর্ড। কিন্তু বড় পরিসরে ঘরোয়া ক্রিকেট ফেরাতে ভালো সময়ের অপেক্ষায় ছিল বিসিবি। দেরিতে হলেও 22 মার্চ মাঠে গড়ায় জাতীয় ক্রিকেট লিগ। দ্বিতীয় রাউন্ড চলাকালীন ক্রিকেটাররা পায় দুঃসংবাদ। করোনায় প্রতিদিন বাড়তে থাকে মৃত্যুর মিছিল। ঝুঁকি বিবেচনায় 2 রাউন্ড শেষে লিগ বন্ধ করতে বাধ্য হয় বিসিবি। তাতে আবারও অনিশ্চয়তায় ক্রিকেটাররা। ক্রিকেট বোর্ড যথেষ্ট চেষ্টা করেছেন এই টুর্নামেন্টটা কন্টিনিউ করার জন্য, বাট আসলে পরিস্থিতির কারণে আমাদের এটা সম্ভব হয়ে ওঠেনি। ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন 100-150 প্লেয়ার, তাদের একটা রুজির ব্যাপার। আমি আশা করব যে ক্রিকেট বোর্ড যদি আবার ভালো সিচুয়েশন হয় তখন হয়তো বা আবার চেষ্টা করবেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করার জন্য। 18 এপ্রিল তৃতীয় রাউন্ড শুরুর পরিকল্পনা ছিল বিসিবির, এখন সেটাও কিছুটা অনিশ্চিত। ঢাকা ও বিকেএসপিকে ভেন্যু করে লিগ শেষ করতে চায় বোর্ড। তবে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-20 কাপের মতো ক্রিকেটারদের বায়োবাবলে রাখা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। ক্রিকেট বোর্ড যদি আবার ডিসিশন নেয় যে না বায়োবাবলের মাধ্যমে আমাদেরকে আবার ক্রিকেটকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড পারে। অভিজ্ঞতা যেহেতু আছে, তা আমার কাছে মনে হয় সব ক্রিকেটার আশায় আছে যে না 10 দিন পর কিংবা 15 দিন পরে আবার আমাদের ক্রিকেট ফিরে আসুক। সোমবার থেকে নতুন করে লকডাউনে যাচ্ছে পুরো দেশ। পরিস্থিতি খারাপ হলে বাড়তে পারে লকডাউন। তাতে পরিকল্পনা থেকে সরে আসতে হতে পারে ক্রিকেট বোর্ডকে। শঙ্কায় পড়বে ঢাকা প্রিমিয়ার লিগও। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিক্সের পর বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও 100 মিটার স্প্রিন্টে সেরা হয়েছে 2 চেনামুখ ইসমাইল ও শিরিন। টানা 12 বার দ্রুততম মানবী হয়ে নতুন রেকর্ড শিরিনের। 10.50 সেকেন্ড সময় নিয়েছেন ইসমাইল, আর শিরিনের সময় 11.60 সেকেন্ড। শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে সন্তুষ্ট দুজনই। এদিকে করোনা মহামারী বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত সরকারের, তবে গেমসের বন্ধের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। সরকারের নির্দেশনা মেনেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। নির্দেশনা না আসা পর্যন্ত আমি কোনো মন্তব্য এর মধ্যে করতে চাচ্ছি না, কিন্তু এর মধ্যে আমরা যা মনে করি যে প্রায় আমাদের সমস্ত 80% গেমস কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দলীয় খেলা কিছুগুলো থাকবে, ইনশাল্লাহ সেটা আমরা কন্টিনিউ করব। নির্দেশনাটা যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আসে, সেটা প্রযোজ্য শুধু ঢাকার জন্য না, সমস্ত যেখানে আমাদের ডিসিপ্লিন, যেখানে ইভেন্টসগুলো আছে সব জায়গায় সেটা প্রযোজ্য হবে ইনশাল্লাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে টেবিল টপার ম্যান সিটি। রাত 10:30টায় 3 নম্বরে থাকা লেস্টারের চ্যালেঞ্জ নেবে তারা। ফক্সদের চেয়ে 15 পয়েন্ট এগিয়ে সিটি, তাদের শিরোপা জয় যেন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে রয়েছে আর্সেনাল লিভারপুল বিগ ম্যাচ। রাত 1টায় ক্লপের দল লড়বে আর্তেতার দলের বিপক্ষে। আর্সেনাল ও লিভারপুল ঐতিহ্যের বিচারে বড় 2 দল, কিন্তু ইপিএল এর চলতি আসর বিবেচনায় শিরোপা জয়ের কোনো সম্ভাবনা নেই তাদের। এমনকি শেষ 4-এ জায়গা করে নেওয়া কঠিন ব্যাপার। 7 নম্বরে থাকা লিভারপুলের জন্য ম্যাচটির গুরুত্ব বেশি। শুধু শীর্ষদের কাতারে যাবার জন্য নয়, গানারদের বিপক্ষে লড়াইয়ের পর যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ নিতে হবে। এমিরেটসে জিতে তাই আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া লক্ষ্য অলরেডদের। আর্সেনাল তারুণ্য নির্ভর দল, তাদের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। গানারদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। লিভারপুলের জয় যে সহজ হবে না সে কথা পরিসংখ্যানই বলে দিচ্ছে। গানারদের মাঠে শেষ 20টি প্রিমিয়ার লিগ ম্যাচে মাত্র 2 জয় তাদের, আর হোমে আর্সেনাল শেষ 8টি লিগ ম্যাচে কেবল একবার হেরেছে। অবামেয়াং জ্বলে উঠতে পারছে না, তার কাছ থেকে আরো গোল চাই। সামনে বড় লড়াই, আশা করি লিভারপুলের বিপক্ষে প্রত্যাশা পূরণ করবে। সেরিয়ায় রাতে বলোনিয়ার চ্যালেঞ্জ নিবে টেবিল টপার ইন্টার মিলান। 2010 সালের পর ইতালির শীর্ষ লিগে শিরোপা জিততে পারেনি নেরাজ্জুরিরা, তবে এবার তারা চ্যাম্পিয়ন হবার পথে অনেকটা এগিয়ে। লিগে শেষ 8 ম্যাচ টানা জিতেছে ইন্টার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিচার ব্যবস্থায় সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পাশাপাশি বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচকে ভালো অবস্থানে যেতে সরকারের পদক্ষেপগুলো সঠিক বাস্তবায়নের উপর
জোর দেন তিনি। শনিবার ঢাকা চেম্বারের এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন সালমান এফ রহমান। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইজ অফ ডুইং বিজনেস বা সহজে ব্যবসা সূচক। এই সূচকের অবস্থান বিবেচনায় নিয়ে বিনিয়োগ করেন অনেক বিদেশি বিনিয়োগকারী, কিন্তু বিচারিক ব্যবস্থার নানা জটিলতা এবং অব্যবস্থাপনা এখনও এই সূচকের উন্নয়নে বড় বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। শনিবার ব্যবসায় সংস্কার নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই। আলোচনায় সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজন অনুযায়ী আইনের সংস্কার চান ব্যবসায়ীরা। সহজে ব্যবসা সুযোগে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে আইনগত বিভিন্ন সংস্কার প্রয়োজন। এটি প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি আমাদের রপ্তানি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দক্ষ বিচারিক ব্যবস্থা তৈরির উপর জোর দেন। এছাড়া ব্যবসায়ী সূচক উন্নয়নে বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দেন তিনি। একটা সিম্পল সিভিল মামলাটা কিন্তু 8 থেকে 10 বছরের আগে আমি কিন্তু একটাও কোনো কেস, এখানে ল সেক্রেটারিও আছেন, সমীর সত্তারও আছেন, আমি তো কিন্তু কেউ আমাকে বলতে পারবে না 8 থেকে 10 বছর কমে কোনো সিভিল কেসের মামলা আপনার সেটেল করতে পেরেছে। বেসিক আইনে কিন্তু আমার সমস্যা নাই, ইট ইজ দ্য কেস ম্যানেজমেন্ট যেটা আমরা প্রপারলি করতে পারতেছি না। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কর দেয়ার মানসিকতা তৈরি করারও আহ্বান জানান তিনি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার নিশ্চিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হুগলির সভা থেকে তিনি বলেন, সে কারণেই শুরু থেকে নির্বাচন কমিশন আর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের এত অভিযোগ। মোদী জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী। নির্বাচনের তৃতীয় ধাপের ভোট ঘিরে হুগলির হরিপালে ও 24 পরগনার সোনারপুর দক্ষিণে 2টি জনসভা করেন তিনি। এদিকে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে আবারও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা। মিয়ানমারে পুলিশের গুলিতে অন্তত 5 বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার ইয়াঙ্গুন ও মানিওয়া এলাকায় বিক্ষোভ দমাতে হামলা চালায় পুলিশ। এ নিয়ে 2 মাসে মৃতের সংখ্যা ছাড়ালো 550, এর মধ্যে 46 জনই শিশু। এদিকে মিয়ানমারে বিক্ষোভ দমাতে ইন্টারনেট বন্ধ সহ সেনাবাহিনীর সমালোচনা ঠেকানোর উদ্যোগ নিয়েছে জান্তা সরকার। এমনকি অনলাইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সমালোচনা করা হলে আটকের নির্দেশও দেওয়া হয়েছে। সেনা অভ্যুত্থানের পরপরই ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সেনাবাহিনী। এরপর টুইটার, ইউটিউবেও নিষেধাজ্ঞা দেয় জান্তা সরকার। এদিকে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পরও থেমে নেই বিক্ষোভকারীদের প্রতিবাদ ও কর্মসূচি। জামিন পেয়েছেন তাইওয়ানের টানেলে ট্রেন দুর্ঘটনায় আটক নির্মাণ সাইটের ব্যবস্থাপক। প্রসিকিউটররা তার গ্রেপ্তারের দাবি জানানোর পর শনিবার $15,000 দিয়ে ছাড়া পান তিনি। তবে তার নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হতে পারে। অবশ্য তদন্তে সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানী তাইপে থেকে তাইতুংয়ে যাওয়ার পথে হুয়ালিয়েন টানেলে ট্রেন ঢোকার পর ঘটে দুর্ঘটনা। এতে 50 জন নিহত ও আহত হয় অর্ধশতাধিক। নিহতের স্মরণে পতাকা অর্ধনমিত রাখা সহ 3 দিনের শোক ঘোষণা করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। 25 বছর বয়সী নোয়া গ্রিন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির MBA অনলাইন কোর্সের একজন ছাত্র। হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। এদিকে হামলার পর আবারও সমালোচনার মুখে ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থা। 6 জানুয়ারি ভয়াবহ সহিংসতার 3 মাসের মধ্যেই আবারও হামলা হলো যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে গাড়ি নিয়ে ক্যাপিটল হিলের চেকপোস্টের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন হামলাকারী নোয়াহ গ্রিন। এ সময় তার ছুরিকাঘাতে নিহত হয় পুলিশ সদস্য বিলি ইভান। আহত হন আরেক পুলিশ সদস্য। পাল্টা গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্যাপিটল হিল সহ আশেপাশের পুরো এলাকায় লকডাউন করা হয়। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ওয়াশিংটন পুলিশ। 25 বছর বয়সী গ্রিন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে দেয়া পোস্টে চাকরি হারানো সহ নানা সমস্যার জন্য সরকারকে দায়ী করেন তিনি। এদিকে হামলার ঘটনায় আবারও ক্যাপিটল হিলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।
পুলিশ কর্মকর্তার মৃত্যুতে প্রশ্ন উঠেছে ক্যাপিটল হিলের দায়িত্বরতদের নিরাপত্তা নিয়েও। ক্যাপিটল ভবন ও ওই এলাকার নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সংখ্যা যথেষ্ট নয় বলে সমালোচনা করেন মার্কিন কংগ্রেসের আইন প্রণেতারা। কংগ্রেস ভবনের নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর আহ্বানও জানান তারা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাণীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা। বিশেষ এই টিকা তৈরি করছে প্রাণীদের ওষুধ প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান জুটিস। এর মধ্যে 13টি প্রাণীকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে এপ্রিলে পাওয়া যাবে ফুল ডোজ। অতি সংক্রামক করোনা ভাইরাস ছড়ায় একজন থেকে আরেকজনের দেহে। গবেষকরা বলছেন কেবল মানুষই নয়, পশু পাখির মধ্যেও ছড়াতে সক্ষম করোনা। আর সেই ধারণা থেকেই প্রথম প্রাণীদের টিকা দেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের দ্য স্যান ডিয়েগো নামের চিড়িয়াখানাটি। প্রাণীদের জন্য বিশেষ এই টিকা তৈরি করেছে জুটিস নামের একটি পশুদের ওষুধ কোম্পানি। শুরুতে বিড়ালদের জন্য টিকা আবিষ্কার করলেও পরে সব পশু পাখিকে টিকা কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নেয় তারা। কর্মচারীরা গরিলার সঙ্গে সময় কাটানোর সময়ই আমাদের ভাইরাস ছড়ানোর উদ্বেগ তৈরি হয়। আমরা চিড়িয়াখানার ভাল্লুক সহ কয়েকটি গরিলাকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেই। 28 বছর বয়সের এক বানর করোনায় আক্রান্ত হলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরে বানরটিকে পরীক্ষার জন্য টিকার 2টি ডোজ দেওয়া হয়, তবে এখনও এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। চিড়িয়াখানার কর্তৃপক্ষের মতে এটিই পৃথিবীর প্রথম বানর যাকে করোনা টিকা দেয়া হলো। এছাড়া 5টি বনবোস, 4টি ওরাংওটাং ও 3টি গরিলাকেও টিকা দেয় তারা। এপ্রিলের প্রথম দিকে দ্বিতীয় ডোজটি দেয়া হবে বলে জানায় চিড়িয়াখানার স্বাস্থ্য কর্মকর্তারা। তবে পর্যাপ্ত টিকা না থাকায় ব্যাহত হচ্ছে তাদের টিকা কর্মসূচি। আমাদের মাংসাশী প্রাণীগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। টিকাটি চূড়ান্তভাবে নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে আমাদের চিড়িয়াখানার সব প্রাণীকে আমরা দ্রুত টিকাদানের আওতায় নিয়ে আসব। প্রথমে স্যান ডিয়েগো চিড়িয়াখানা থেকে পরীক্ষা চালানোর অনুমতি পেলেও বর্তমানে অন্যান্য চিড়িয়াখানার অনুমোদন চাচ্ছে টিকা নির্মাণ প্রতিষ্ঠানটি। চূড়ান্ত অনুমতি পেলে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বে এই টিকা সরবরাহ সম্ভব বলে জানায় কর্মকর্তারা। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।